ইকরার কোনো আর্নিং সোর্স ছিল না, তাহলে ওর বাচ্চাটাকে নিয়ে কিভাবে একা থাকবে? হাউ? আর যেটা করছে সেটার মাঝামাঝি যেই অপশনটা, সেটা হচ্ছে সহ্য করে এই বাসাতেই থাকা বা ওর সাথেই থাকা, এই অপশনটাকে চুজ করে নিছিল। এটা কোনো অপশনের মধ্যেই পড়ে না। প্রথম কথা হচ্ছে ইকরা আপু যে কাজটা করছে এটা মোটেও অ্যাকসেপ্টেবল না। এটা আমি এক বাক্যে শুরুতেই বললাম। এটা নিয়ে কোনো রকম কোনো বহস হবে না। এটা উনি কাজটা ঠিক করে নাই, এটা আমি প্রথমেই স্বীকার করে নিলাম। এরপরে আসি কিছু কথায়, বেশি কিছু বলবো না। একটা মেয়ে যখন দেখে যে তার হাজব্যান্ড এত সুপবিত্র, তখন তার অপশন কি কি থাকে কাজ করার মতন? এক হচ্ছে তাকে ডিভোর্স দিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে ডিভোর্স না দিয়ে একা একা বাচ্চাটাকে নিয়ে থাকা, 3 নাম্বার হচ্ছে ইকরা আপু যে কাজটা করছে সেটা করা। এই 3টা অপশন ছাড়া তার কোনো অপশন নাই। আছে কি? নাই। আচ্ছা, প্রথম যে অপশনটা ডিভোর্স দেওয়া, তাহলে মানুষ কি বলতো যে মেয়েটাই খারাপ, মেয়েটাই এটা, মেয়েটাই সেটা। এবং ডিভোর্সি মেয়ের জীবন কেমন হয়, কতটা পেইনফুল হয়, এবং একটা মেয়ে ডিভোর্সি অবস্থায় স্টে করতে পারে না, এটা আমার চেয়ে ভালো আর কে জানে। সো ওর কাছে মনে হয়েছে যে আমার কাছে এই প্রথম অপশনটা কোনোভাবে আমি এটা ট্যাকেল দিতে পারবো না, আমার পক্ষে এটা করা পসিবল না, এই জন্য কখনো ডিভোর্সটা দেয় নাই। সেকেন্ড যে ব্যাপারটা ছিল, সেকেন্ড যে অপশনটা, সেটা হচ্ছে কি বললাম যে বাচ্চাটাকে নিয়ে আলাদা একা একা থাকা। ইকরা তো আর্ন করতো না, ইকরার কোনো আর্নিং সোর্স ছিল না, তাহলে ওর বাচ্চাটাকে নিয়ে কিভাবে একা থাকবে? হাউ? ওকে তো ওর আর্নিং নাই। ওর বাচ্চাটাকে বড় করার জন্য ডেফিনেটলি আলভির স্বর্ণপন্ন হতে হবে, অথবা বাবা মার স্বর্ণপন্ন হতে হবে। তখন বাবা মাই ওকে ডাউন করবে যে তাহলে তুমি যখন ওর সাথে সংসার করবে না, আমাদের থেকে টাকা পয়সা নিচ্ছে, তাহলে তুমি ওকে ডিভোর্স দাও, তোমাকে আরেক জায়গায় বিয়ে দিব। বাবা মা এইটাই করে, বাবা মা এইটাই চায় যে ঠিক আছে তার মেয়েকে আরেকটা জায়গায় তাহলে বিয়ে দিয়ে দিই, তুমি যদি তাকে ডিভোর্স দাও। সো ওর কাছে সেকেন্ড অপশনটাও সুইটেবল ছিল না। ও কি করছে, এই 2টা অপশন বাদ দিয়ে আর যেটা করছে সেটার মাঝামাঝি যেই অপশনটা, সেটা হচ্ছে সহ্য করে এই বাসাতেই থাকা বা ওর সাথেই থাকা, এই অপশনটাকে চুজ করে নিছিল। এটা কোনো অপশনের মধ্যেই পড়ে না। লাস্টে যখন আর কোনো কিছু হচ্ছিল না, তখন সে লাস্ট স্টেপটাই করছে। দিন শেষে না, যত যাই কিছু হয়ে যাক, একটা মেয়ে মানুষের জীবনটাই নষ্ট হয়। ছেলেদেরকে কেউ কখনো কিছু জিজ্ঞেস করে না, ছেলেদেরকে কেউ কোনো কিছু নিয়ে প্রশ্নবিদ্ধ করে না, ছেলেদের কোনো কিছু যায়ও আসে না, ছেলেরাই ভালো থাকে। একটা মেয়ের জীবনেই হেল্প হয়ে যায়। এই যেমন আমার ডিভোর্সের পরে আমি কেন বিয়ে করছি, সবাই আমাকে কোশ্চেন করতেছে, কেন? আমি একটা মেয়ে মানুষ, আমি কেন একা থাকবো? আমি তো কাউকে ছেড়ে আসিনি, আমি কাউকে ডিভোর্স দিয়ে আসি নাই। ডিভোর্স লেটারে আমার কোনো সিগনেচার নাই, আমাকে ছেড়ে যাওয়া হয়েছে। আমাকে ডিভোর্স দেওয়ার 3.5 বছর পরে আমি বিয়ে করছি। আমি কেন বিয়ে করব না? আমার কি কোনো অধিকার নাই বেঁচে থাকার? আমার কি কোনো অধিকার নাই ভালোভাবে থাকার? ডেফিনেটলি আমার অধিকার আছে। এবং আমি যখন বুঝতে পারছি যে আই হ্যাভ টু ম্যারি সামওয়ান, আমাকে বিয়ে করতে হবে, তখন আমি এমন একজন পার্টনারকে খুঁজে নেওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা মিলাই দিছে যার অবস্থানটা আমার মতো, যেমন সেও আমার মতন এরকম ঘর পোড়া গরু যেটাকে বলে। সো আলহামদুলিল্লাহ এখন আমরা দুজন একসাথে ভালো আছি। সো ভালো থাকার অধিকারটা তো আমার ছিল না। আমি তো কাউকে ছেড়ে আসি নাই। আজকে যদি আমি তাকে ছেড়ে আসতাম বা তাকে ডিভোর্স দিয়ে চলে আসতাম, তাহলে আমি প্রশ্নবিদ্ধ হতাম যে আমি তো ছেড়ে দিছি। বাট নো, আমি কাউকে কখনো ছেড়ে যাই নাই, আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমার কাছে এখনও পেপারসগুলো আছে, এখনও পেপারসের মধ্যে সিগনেচারও আছে। আমি যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো জায়গায় প্রমাণও করতে পারবো। বাট আমি এই জিনিসগুলো নিয়ে কখনোই ঘাটাঘাটি করতে চাই নাই, এই জিনিসগুলো কখনো সামনেও আনতে চাই নাই। আমি সিম্পলি একটা শোতে যেয়ে আমার লাইফের হিস্ট্রিগুলো বলে আসছি। কি একটা আমি শেষ নাই, এটা শুধু শুরু হয়, এটা কোনো শেষ হয় না। আপনি যতই এটা অ্যাকসেপ্ট করেন, যতই মাফ করেন, এটা বাড়তেই থাকবে। অপরাধ করা আর অপরাধ সহ্য করা দুইটা একই, এবং যে করে এবং যে সহে দুইটাই বদমাইশ। সেই বদমাইশি বন্ধ করে ওই মানুষটাকে ছেড়ে দেন। আমি এটা কোনো নারীকে বলতেছি না, বা এটা আমি কোনো স্পেসিফিক পুরুষকে বলতেছি না, যে ভুক্তভোগী আমি তাকে বলতেছি। দ্যাটস ইট। না, ইকরা আপু যে কাজটা করছে সেই ডিসিশনে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু হয়ে গেলেও যাওয়াটা উচিত না, এটা আমি কখনো অ্যাকসেপ্ট করবো না। দেখেন, আমি একটা সময় এতটা ডিপ্রেস ছিলাম আমার ডিভোর্সের পরে, আমিও না চিন্তা করতাম যে আমি পৃথিবীতে থাকবো না, আমি মরে যাই, আমি খাই ফেলি, আমি মরে যাই। হ্যাঁ, আমার ভিতরে এরকম সুসাইডাল টেন্ডেন্সি ছিল। বাট ডে বাই ডে আমি যখন বুঝলাম যে না, আমার লাইফের একটা ভ্যালু আছে, আমাকে বেঁচে থাকতে হবে ইরফানের জন্য, আমার বাবুটার জন্য, আমার বাবুটাকে টেক কেয়ার করতে হবে। আমার বাবুটা ডিভোর্সের 3.5 বছর পর্যন্ত আমার কাছেই ছিল। ওই সময়টাতে আমি আস্তে আস্তে ফিল করলাম যে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, সে আমার জীবন থেকে চলে গেছে, এখন আমার উচিত আমার বাবুটার জন্য বেঁচে থাকা। এরপর আমি শিখলাম যে না, এভাবে হয় না, আমাকে আমার জন্য কিছু করতে হবে। দেন আমি আমার রেগুলার যে পড়াশোনা সেটা চালিয়ে গেলাম। দেন আমি আবার বিয়ে করলাম, আমি সংসার করতেছি। সংসারের পাশাপাশি আমি এখন ব্লগিং করতেছি, বিজনেস দেখতেছি। এর পাশাপাশি আমার মনে হয়েছে যে না, আমার এখন একটু হাতে এক ফোঁটা ফ্রি টাইম আছে, ঠিক আছে, এখন একটু আবার স্টাডিটা কন্টিনিউ করি। আল্লাহর রহমতে আমি তো গত 3 বছর হয়ে গেছে, ইয়েস, আমার 3 বছর হয়ে গেছে আমি মাস্টার্স কমপ্লিট করছি। এখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে
এমফিল করতেছি, পিএইচডি করব, সেজন্য আমার অনেক ইচ্ছা ছিল বিদেশে যে পিএইচডি করার, বাট এটা হবে না দুইটা রিজনে। একটা রিজন আমি বলবো না, আরেকটা রিজন হচ্ছে আমাকে পিএইচডি করতে হলে আমার হাজব্যান্ড এবং বেবিকে বাংলাদেশে রেখে দেন যেতে হবে, এরপরে হয়তো বা তাদেরকে নিতে পারবো, বাট তাদেরকে রেখে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। তাই ভাবলাম ওকে ফাইন, বাংলাদেশে থেকেই করা যাবে, এখানেই করতেছি।